আমরা বুদ্ধদের বর্ষা গমন নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে বাঙালির জীবনের একটি শোকের দিন। কারণ প্রত্যেক বাঙালি যারা আমাদের প্রজন্মের মানুষ, তারা মনে করতে পারবেন যে আমাদের বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী এসেছিলেন যিনি বাংলার বেকারদের নিয়ে ভেবেছিলেন, তিনি বাংলার শিল্পায়নের কথা ভেবেছিলেন, তিনি নতুন বাংলা গড়তে চেয়েছিলেন। তার পথ, তার অন্যান্য কর্মপদ্ধতি নিয়ে হয়তো অনেক বিতর্ক আছে, তিনি অনেক সময় নানা রকম বিতর্কে জড়িয়েওছেন, কিন্তু এ ব্যাপারে কোনো সংশয় নেই তিনি বাংলার উন্নতি করার জন্যে যথেষ্ট তার প্রাণপণ, প্রায় নিবেদিত প্রাণ ছিলেন। আমরা সেই বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি এবং আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আনন্দবাজারের প্রাক্তন সাংবাদিক প্রসূন আচার্য। প্রসূন যখন কাজ করেছে এই বুদ্ধবাবু, তখন সমহিমায় তিনি রাজনীতির একদম মধ্যগগনে, তিনি তখন মুখ্যমন্ত্রী হয়েছেন। তার আগে থেকেই প্রসূন তাকে দেখেছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে পুরো সময়টাই তাকে দেখেছে। আমি তখন রাইটার্সে যেতাম এবং প্রসূন তখন রাজনৈতিক বিট করতো আনন্দবাজারে হয়ে। আমরা দুজনেই পরস্পর বুদ্ধবাবুকে পাওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু যেহেতু প্রসূন রাজনৈতিক সংবাদদাতা ছিল, তাতে প্রসূন আরও ভালো করে দেখেছে বুদ্ধবাবুকে, অনেক কাছে থেকে দেখেছে। তো আমি সেই জন্য আজকে প্রসূনকে অনুরোধ করেছিলাম যে বুদ্ধবাবু সম্পর্কে, তার দেখা মানে না দেখা অদেখা বুদ্ধদেব সম্পর্কে একটু স্মৃতিচারণা করতে। প্রসূন, তুমি নিশ্চয়ই বুদ্ধবাবুর আজকের এই ইয়েতে, আজকে তোমার প্রথম যখন খবরটা পেলে তখন তোমার কি মনে হলো? সত্যি কথা বলতে কি, বুদ্ধবাবু লাস্ট 6 মাসে কোনো সেন্স ছিল। এই যে ইলেকশনের আগে বলছিল বার্তা নিয়ে এসছে, কেউ বলছিল, বুদ্ধবাবু না শুনতে পারতেন, না কিছু করতে পারতেন, না বুঝতে পারতেন, একেবারে বিছানায় মানে জাস্ট দিন গুনছিলেন। এই অবস্থায় সম্প্রতি আমার এক বন্ধু, আমাদেরই এক প্রাক্তন সাংবাদিক গেছিলেন, পুলিশ কর্মী, তাকে বলে যে বুদ্ধবাবুর এইভাবে পড়ে থাকা দেখা যায় না, যে কিছু মানে প্যাথেটিক অবস্থা। তো অ্যাকচুয়ালি খুবই খারাপ অবস্থায় ছিলেন। সেই দিক থেকে তার শরীরের থেকে যে শেষ নিঃশ্বাস তিনি সাঙ্গ করেছেন, কিন্তু লাস্ট 6 মাস 1 বছর ধরেই কিন্তু একেবারে অসম্ভব কষ্ট পাচ্ছিলেন মানুষটি। সেটাই আমারও তাই প্রথম মনে হলো যখন আমি সকালে খবরটা শুনলাম, তখন আমার একটা মনে হলো যে হয়তো মানুষটি এবার এই কষ্ট থেকে মুক্তি পেলেন, যাকে আমরা একটা প্রাণবন্ত মানুষ হিসেবে দেখেছি, তুমি আমি দুজনেই। আমরা শুরু করি প্রথম থেকে। যখন আমার মনে আছে তুমি বরানগর নির্বাচন, মিউনিসিপ্যাল একটা নির্বাচনে, তখন সম্ভবত তুমি বর্তমানে ছিলে, আমি তখন আনন্দবাজারে ছিলাম। সেই সময় স্বমহিমায় তোমার এলাকায়, ওই বরানগর এলাকায় দুলাল ব্যানার্জি স্বমহিমায় রয়েছেন, সিটু নেতা। সেই দুলাল ব্যানার্জিকে বুদ্ধবাবু জেলে ঢুকিয়েছিলেন এবং যাবজ্জীবন সাজা তার হয়েছিল। তো আমার মনে হয় বুদ্ধবাবুর যদি আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, তো তিনি দলের ঊর্ধ্বে গিয়ে কিরকম কাজ করছিলেন, সেটা দিয়ে তুমি যদি একটুখানি তোমার অ্যাকচুয়ালি বুদ্ধবাবু 2-3টে ব্যক্তিত্ব আমার এটা মনে পড়ে। আমি তখন বর্তমান কাগজে কাজ করি 96 সালে। বুদ্ধবাবু ইলেকশন, তার পছন্দের সাংবাদিককে ইন্টারভিউ দেবেন, ওনার বাড়ির ল্যান্ডলাইনে ফোন করছি, আর বুদ্ধবাবু বলছেন, সেটা শোনা যাচ্ছে, বলে দাও বাড়ি নিয়ে ওনার স্ত্রীকে। সে ঘটনাও দেখেছি একাধিকবার। বুদ্ধবাবুর সাথে আমার বাক্যালাপ বন্ধ হয়ে গেছে, আবার নিজেই কথাবার্তা বলেছেন আমি পাটনায় ছিলাম ফিরে আসার পরে। তো এবং বুদ্ধবাবু নিজেকে বারবার পরিবর্তন করেছেন। আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির মধ্যে যেরকম একটা ভয় কাজ করে, পারিবারিক বন্ধন কাজ করে, বন্ধু বান্ধব বলবে কি সেটা কাজ করে, তার সাথে আমাদের একটা রাজনৈতিক সাধারণ মানুষের জন্য কাজ করা, আবার কিছুটা পিছিয়ে আসা, এই সব মিলিয়ে একটা সামগ্রিক বুদ্ধবাবুকে আমি বারবার দেখেছি। এবং একটা লোক বারবার নিজেকে গড়েছেন,
এইটা কিন্তু সচরাচর দেখা যায় না। এবং সবচেয়ে বড় কথা, বুদ্ধবাবু বারবার কিন্তু দোষ স্বীকার করতেন, যে না আমি এটা ভুল করেছি, আমি এটা ঠিক করি। এটা একটা আমার হ্যাঁ, তাকে একটা এটা উচ্চতায় এটা কিন্তু পৌঁছেছিল কোনো বারবার। কোনো কোনো রাজনৈতিক নেতাদের দেখা যায় না। আজ যে বুদ্ধবাবুকে নিয়ে এমন কিছু লোকজন মাতামাতি করবে যারা প্রতিদিন বুদ্ধবাবু আহ মৃত্যু হোক বলে প্রায় পুজো দিতেন, আমি নাম করতে চাইছি না কারণ, ঠিক ঠিক। কিন্তু এই মানুষটা কে আমি বারবার দেখেছি, মানে অদ্ভুত অদ্ভুত ঘটনায় তিনি রিয়াক্ট করতেন, আবার অন্যরকম ভাবতেন। আমার একটা ছোট ঘটনা দিয়ে শুরু করি। বুদ্ধবাবু তখন নেলসন ম্যান্ডেলা সবে সাউথ আফ্রিকার জেল থেকে বেরিয়েছেন। কলকাতায় তাকে ইডেন গার্ডেনে সংবর্ধনা দেওয়া হবে, জ্যোতিবাবু অ্যারেঞ্জ করছেন। জ্যোতিবাবু বলেছেন বুদ্ধবাবু আহ এই ব্যাপারটা দেখবেন, 80-র দশকের সম্ভবত শেষের দিক কি 90-এর গোড়ায় শেষের দিকেই হবে। তা বুদ্ধবাবুর ঘরে বুদ্ধবাবু কি প্ল্যান প্রোগ্রাম জিজ্ঞেস করছে। তো আমি তখন এপিডিআর এর পক্ষ থেকে শৈবাল মিত্র এবং এরা একটা লিস্ট দিয়েছিল যে কারা কারা জেলবন্দি রয়েছে, এবং বামফ্রন্ট যখন 77 সালে ক্ষমতা এসেছিল, তা তখন তারা বন্দি মুক্তির একটা শর্ত দিয়েছিল যে আমরা রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবো। কিন্তু প্রচুর মানুষ জেলে ছিলেন, আজিজুল হকও জেলে ছিলেন, আরো অন্যান্য অনেকে জেলে ছিলেন, প্রচুর নকশালপন্থী বিষয় তারা। তো বুদ্ধবাবুর ঘরে প্রেস কনফারেন্স হচ্ছে। আমি তখন বুদ্ধবাবুকে একটা লিস্ট, আমাকে শৈবাল মিত্র, তিনি বুদ্ধবাবুর বন্ধু ছিলেন, লেখক ছিলেন, মৌলানা আজাদ কলেজে প্রফেসর ছিলেন, এবং আমি তখন এপিডিআর এর মেম্বার ছিলাম গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির, আজও আমি গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সদস্য প্রায় 40 বছরের ওপর। তা আমি বুদ্ধবাবুকে প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করেছি যে নেলসন ম্যান্ডেলা তো মুক্তি পেলেন রাজনৈতিক বন্দী হিসেবে, তা আপনারা তো 77 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে, তো সেক্ষেত্রে তো হয়নি। তা বললো কে বললো হয়? আমি বললাম এই তো শৈবাল মিত্রের সাথে আমার কথা হলো, শৈবালদার কাছে গেছিলাম, উনি আমাকে একটা তালিকা দিয়েছেন, বলে যে বুদ্ধর সাথে কথা হলে জিজ্ঞেস করো। আমি তখন রাইটার্স করি, আমার বয়স তখন কম, 22-23 বছর বয়স। বুদ্ধবাবু তখন বললেন যে এই কথায় তক্ক বললো। বুদ্ধবাবু বললেন 77 সালে আপনার কত বছর বয়স ছিল? আমি বললাম যতই কম বয়স থাক আমি সেটা জানতাম, আমি জানি। এই বলতে বলতে বুদ্ধবাবু বলছেন যে তখন তো অত ছোট বয়সে মনে থাকার কথা। তাই বললাম তাহলে তো ইতিহাস আমরা কি করে বলি, বাবরের সময়, আওরঙ্গজেবের সময়, বা ইংরেজ আমল, আপনি ইংরেজ আমল দেখেছেন? এই নিয়ে বুদ্ধবাবুর ঘরে প্রেস কনফারেন্সে আমার সাথে বুদ্ধবাবু তুমুল তর্কাতর্কি। এমন অবস্থা সৃষ্টি হলো, বুদ্ধবাবু বলে বসলেন মহা ডেপো তো এই ছোঁড়াটা। সে ঘর থেকে প্রেস কনফারেন্স ভেঙে গেল, এই ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর বুদ্ধবাবু যথারীতি বলুন। এইটা কিন্তু আমরা দেখেছি, এইটা কিন্তু জ্যোতিবাবুর সঙ্গে করা যেত না। না, হয়ে গেল, বুদ্ধবাবু বেরিয়ে তারপর চলে এলো, সেটা সাংঘাতিক অবস্থা। তারপর আমাকে লোকে বললো তুমি এরকম এমন তক্ক করতে গেলে, খবর হলো না সিদ্ধার্থ ব্যানার্জি আনন্দবাজার তখন কালামলিস্ট ছিলেন, তিনি জীবিত। হ্যাঁ, এটা হলো। এর কিছুদিন বাদে বাইপাসে, এখন তো সল্টলেক যেরকম হয়েছে, নিউ টাউন হয়েছে, কিছুই ছিল না। ইস্টার্ন বাইপাস দুটো সরু লেন ছিল, সিঙ্গেল ওয়ে, এবং সেটা মানে রাসবিহারী কানেক্টরের পরে কিন্তু আর কিছু ছিল না। আজ রুবি হসপিটাল যেখানে হয়েছে সবগুলো জল জঙ্গল ছিল, পঞ্চায়েত এরিয়া ছিল সেই সময়। এবার বাইপাস বাড়ানো হবে, এবং সত্যি কথা বলতে উল্টোডাঙ্গার কিছুটা পরে কিন্তু আর কিছু ছিল না। একটা তিতুমির গেস্ট হাউস ছিল সম্পা দাসের, ইন্ডিয়ান এয়ারলাইন্সের। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কতগুলো হোগলা জঙ্গল আর দুপাশে জঙ্গল পেরিয়ে তারপর শহরে ঢুকতে হতো। এবার বাইপাসের অ্যাপ্রোচ হয়ে দুধারে প্রচুর দখলীকৃত জমি ছিল, বড় বড় বাড়ি, এবং সেই বাড়িগুলোর পেছনে আজকে যিনি মানে আমাদের তৃণমূলের মন্ত্রী সুজিত বসু, তিনি তখন দাপুটে সিপিএম এর কাউন্সিলর, এবং তার একটা অবদান ছিল। সেই নিয়ে প্রচুর কিছু হবে, এবং কে লিখবে আমাকে বললেন বরুদা তুমি লেখো। আমি অনেক খেটে খুঁটে, তখন কম বয়স, এই জমি জরিপ কি করে হয়, তার কত ফুট থাকে, কারা কারা বেআইনি বাড়ি করেছে, সব করে 1-2 কিস্তি 3 কিস্তিতে লিখলাম। হঠাৎ আমাকে বুদ্ধবাবু, তখন আত্মসহায়ক ছিলেন প্রশান্ত ব্যানার্জি, আমাকে ডাকলেন। আরে প্রশান্তবাবু কোথায় যাচ্ছেন? আপনার সাথে দরকার আছে। কি? বলে আপনাকে বুদ্ধবাবু ডেকেছে। এই সেদিন ঘর থেকে বার করে দিয়ে আজে বাজে বলেছে ও যাবো। বলে না না, আপনার তো কাজের বিশাল প্রশংসা। আরে আপনাকে আমাকে 2 দিন ধরে বলছে, ওকে আর দেখা যাচ্ছে না, ছেলেটাকে একটু দেখা হলে বল। গেলাম, বুদ্ধবাবু বলে বসো। আমার ও রাগ করেছো? আমি বললাম আপনি উল্টো পাল্টা কথাবার্তা বলেন। তখন তো বয়স কম, 24 বছর বয়স। আরে বললেন তুমি ওই রকম বললে কেন? তুমি দারুণ লিখেছো। এই যে আমাদের সরকারের, তখন তো সিপিএম মানে সিপিএম, আর কিছু নেই অ্যাকচুয়ালি, সব জমি দখল করে রেখে যে বাইপাস বাড়ানো যাচ্ছে না। বুদ্ধবাবু কিন্তু তখন সবে আরবান ডেভেলপমেন্টের দায়িত্ব। তো এটা ভয়ঙ্কর ব্যাপার।
কোথাও লেখানো যাচ্ছে না, কেউ লিখছে না, কারণ বড় বড় প্রমোটাররা নিচ্ছে। এই যে 3 কিস্তি লিখেছে, এটা আমার হাতিয়ার হতো বলে প্রশান্তকে ভালো চা বিস্কুট দিতে বল, চা বিস্কুট খেলাম, বুদ্ধবাবু বলে যা হওয়ার হয়ে গেছে, এইরকম লেখা চালিয়ে যেতে হবে। আমি ভেবে দেখো, আমি তখন বর্তমান কাগজে কাজ করি, যার এডিটার বরুণ সেনগুপ্ত দুবেলা সিপিএম কে গালাগাল না করে ভাত খায় না, এবং বুদ্ধবাবু বর্তমানকে গালাগাল করেন। সেইখানে ফার্স্ট পেজ অ্যাঙ্কার 3 দিন বেরিয়েছে, বুদ্ধবাবু ঘরে ডাকলেন, বসালেন, বলে যা হওয়ার হয়ে গেছে। এই একটা বুদ্ধবাবু। আবার আর একটা ঘটনা বলি, এগুলো একদম ব্যক্তিগত। আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করছি। ঠিক একই ঘটনা কিন্তু যখন আমরা আনন্দবাজারের ওই দুলাল ব্যানার্জির হয়ে প্রতিবেদন লিখছিলাম, তখন কিন্তু বুদ্ধবাবু ঠিক সেইটাকে হাতিয়ার করেছিলেন। তিনি কিন্তু হ্যাঁ, না না, বুদ্ধবাবু তো আমাকে বলেছেন, রাজদেব গোয়ালার সেই আন্দোলন হয়েছিল ওখানে, যে সিপিএম এর ঝান্ডা নিয়ে, যে গ্রেপ্তারের পরে আমি রেগুলার যেতাম, বুদ্ধবাবু বলেছিল আমাকে যে সব শেষ করে দেবো। সঞ্জয় সিংহ মাঝে মাঝে আমাদের দেখাতো না, সিগারেট খেতে খেতে বলছে সব শেষ করে দেবো, তুমি তো জানো, একটু ভালো করে লেখো, ওইখানকার সব তোর লোকদর্পণে। এটা অদ্ভুত টাইপের লোক। ঠিক 96 সালে ইলেকশন হবে, বর্তমানের উদয় ব্যানার্জি, উনি প্রেস ক্লাবের সেক্রেটারিও হয়েছিলেন, অসম্ভব ভালো ইংরেজি বলতে পারেন, এবং নকশাল পিরিয়ডে নকশাল ছিলেন, এবং ইংল্যান্ডে পালিয়ে যান, বাংলা ইংরেজি দুটো অসম্ভব দক্ষতার সঙ্গে ছিলেন। বুদ্ধবাবু 96 সালে তাকে ইন্টারভিউ দেন, আর আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে আমাকে বুদ্ধবাবু কনস্টিটিউয়েন্সি লিখতে হবে। আমি রোজ অফিসে থাকি, তখন তো মোবাইল নেই, বাড়িতে ল্যান্ডলাইন এসছে, ল্যান্ডলাইন থেকে ফোন করি, বুদ্ধবাবু বেরিয়ে গেছে, রাইটার্সে ধরতে পারি না, আর বরুণদা তাগেদা দিচ্ছে যাদবপুর এক্ষুনি দিতে হবে। আর যতবার রাত্রিবেলা ফোন করি 2 দিন ধরে, বুদ্ধবাবুর গলা শুনতে পাই, মীরা ভট্টাচ তোলেন আর বলে দেন এই ওই প্রসূনদের যে বর্তমানে খুঁজছে, বুদ্ধবাবু বলো যে আমি বাড়ি নেই, রাত্রি 10:30 11টায় বাড়ি নেই। এরকম 3 দিন হওয়ার পরে আমি সুভাষ চক্রবর্তীকে ধরলাম। সুভাষ চক্রবর্তী আমার এতে ছিল। সুভাষ দা আমাকে বললো, কি বলে তোমাকে? এমন বাড়ি নেই। বলে কে বলে? এমন ওনার স্ত্রী বলে মনে হয়, কারণ একজন মহিলা তোলে। বললো আরে তোমাকে বলেছে, আমার ক্ষেত্রেই বলে দেয় বাড়ি নেই, আমি এতদিন ধরে পলিটিক্স করি। ও মাঝে মাঝে এইরকম হয়। মাঝখানে কথা আবার বন্ধ হয়ে গেল। আমি এমন লিখলাম বুদ্ধবাবুর ইন্টারভিউ ছাড়া, যে বুদ্ধবাবু সুভাষ অত্যন্ত নাকুচু, দাম্ভিক, এই সেই। বরুণবাবু দেখে তো আমাকে যাতা বললেন। আমি তারপর 96 সালে বর্তমান থেকে আনন্দবাজারে বুদ্ধবাবুর সাথে প্রায় বাক্যালাপ বন্ধ। আমি পাটনা থেকে ফিরে এসেছি 2000 সাল, আলিমুদ্দিনে বসে আছি, বুদ্ধবাবু ঢুকেছে। প্রথম দিন আমি একটু এড়িয়ে গেছি, সেকেন্ডে বললো, হঠাৎ দাঁড়িয়ে পড়ে, আরে কি ব্যাপার, আমাকে দেখে সেদিন মুখ ঘুরিয়ে নিলে। আমি না, আপনি তো আমার উপর কথা বলেন না, যা তা বলেছেন, আমার এডিটারকে ফোন করেছিলেন আগের কাগজের। বলো তো দারুণ খবর লিখতে পার্টনার, আমি রেগুলার পড়তাম লালু যাদবের এইরকম লেখা, জেল থেকে ছাড়া পেলো, এই পেলো সেই পেলো, এতো চা খেয়ে যাও। আশ্চর্য টাইপের লোক। আমি অপছন্দ আমি একটু এরপরে, যেহেতু সময় আরো বোধহয় অনেক গল্প, হ্যাঁ আমাদের সত্যি আমাদের অনেক এরকম গল্প আছে বুদ্ধবাবুকে নিয়ে। আমি এবার একটু অন্য দিকে আসি। বুদ্ধবাবু একটা স্বপ্ন দেখেছিলেন। বুদ্ধবাবু চেয়েছিলেন যে কলকাতা বিমানবন্দর বেসরকারি হাতে যাবে না। তোমার মনে আছে, বিমানবন্দরকে উনি একদম সেই বিমানবন্দর কর্তৃপক্ষকেই ধরে বসেছিলেন যে তোমাদেরই করতে হবে, কিছুতেই বেসরকারি হতে দেবো না। এবং আজকে এই ঘটনাটা খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আজকে একের পর এক বিমানবন্দর, হ্যাঁ তিনি করিয়ে ছেড়েছিলেন, এবং সেই বিমানবন্দর অন্যদের চেয়ে, কারোর সরকারি হাতে তৈরি বিমানবন্দর অন্যদের চেয়ে কিছু খারাপ হয়নি, এখনো পর্যন্ত কোথাও ভেঙে পড়েনি, কোথাও জল লিক হয়নি। বুদ্ধবাবু বিমানবন্দর দিয়ে স্বপ্ন দেখেছিলেন, বাইপাসকে বাড়ানোর পেছনে তার বিরাট ভূমিকা ছিল। তুমি ভিআইপি রোড বললে, তুমি মা ফ্লাইওভার নিয়ে তিনি কিভাবে চিন্তিত হয়েছিলেন আমরা দেখেছি। আজকে নিউ টাউনটা আমি আসছিলাম, নিউ টাউন নিয়ে তার স্বপ্ন ছিল যে ওখানে আইটি হাব হবে। হ্যাঁ, ওটা আমাদের ওটা হায়দ্রাবাদ বা বেঙ্গালোরের মতো তৈরি করতে হবে বাঙালিকে। হ্যাঁ, আমি দেখেছি দিনের পর দিন ওটা নিয়ে বসেছেন দেবেশ দাস, তখন দেবেশ দা মন্ত্রী ছিলেন। হ্যাঁ, দেবেশ দাকে নিয়ে বসে করেছিলেন যে আম্বানিকে নিয়ে এসো, নিয়ে এসো, সবার সঙ্গে যোগাযোগ করো, রিলায়েন্সকে যোগাযোগ করো। তো বুদ্ধবাবু স্বপ্ন দেখেছিলেন ওখানে আইটি ইন্ডাস্ট্রি হবে। এবং তারপরে তো সব থেকে বড় স্বপ্ন যেটা টাটাকে নিয়ে দেখা, সেটা তো আমরা চোখের সামনে দেখেছি, টাটার সঙ্গে দিনের পর দিন তার মিটিং। তা তুমি বলো যে বুদ্ধবাবুর উন্নয়নের স্বপ্নটা তুমি কিভাবে দেখেছো সামনে থেকে, সমস্ত পশ্চিমবাংলাকে আজকে যে আমরা দেখছি? বুদ্ধবাবু চিফ মিনিস্টার হয়ে আসার পরে, যখন ডেপুটি চিফ মিনিস্টার ছিল, তারপর হলো 2001 সালে, 1 থেকে এই 6 পর্যন্ত এক্সটেন্সিভ পশ্চিমবঙ্গ ঘুরে এবং বাইরের রাজ্যে যায়। আমি বেশ কটা রাজ্যে বুদ্ধবাবু যখন গেছেন, মন্ত্রীদের সাথে, অন্যদের সাথে মিটিং করেছেন, তার সাক্ষী থেকেছেন।
বুদ্ধবাবু বুঝতে পেরেছিলেন যে ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড এমন একটা জায়গায় পশ্চিমবঙ্গে এসছে, যে 77 সালের পর থেকে অপারেশন বর্গা হলো, ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হলো, একটা পরিবারে 4টে ভাই, এত ছোট জমি, চাষ করে লাভ নেই, চাষির ছেলে যে গ্রাজুয়েট হচ্ছে, যে ইঞ্জিনিয়ার হয়েছে, আইটি পড়ছে, আজকে এত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটাও কিন্তু বুদ্ধবাবু আহ কিছুটা ভিশনারি ব্যাপার করতে হবে। বিষয় ছিল ঠিক। যে তারা কিন্তু অন্য কিছু ভাবছে, সুতরাং তাদেরকে উন্নততর একটা চাকরির ব্যবস্থা করতে হবে, ইন্ডাস্ট্রিকে আনতে হবে। উনি এটা বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে যে পলায়ন আমরা বলি, মেধার পলায়ন এবং কায়িক শ্রমের পলায়ন যেটা ঘটেছিল, যেটা আবার এখনো ঘটছে, এখন করছে। এই তা আমরা 10-12 মধ্যবিত্তরা দেখছি বছরে যে তাদের বাড়ির সমস্ত ছেলে মেয়ে যারা সব বাড়ি, তোমার ছেলে তো তোমার আমার ছেলে আমার মেয়ে সবাই আমরা তারা সব বাইরে। আমি অন্তত 2-3টে অর্গানাইজেশনে যুক্ত সামাজিক কাজে, তাদের প্রতিটা বাড়ির ছেলে মেয়ে বাইরের কাজ, হয় ব্যাঙ্গালোরে নয় হায়দ্রাবাদে নয়, হ্যাঁ এটা তারা এই সমস্ত ইয়েস। জায়গায়। এবং তৃণমূলের এমপিরা মন্ত্রীরা যখন ইন্ডিভিজুয়াল কথা বলে, তখন তারাও এটা বলেন যে এটা ছাড়া এটাই ভবিতব্য, কিছু করার কিছু করে। তারা পাবলিকলি বলবেন, আমি বললে লিস্ট অফ দ্য মিনিস্টার্স বলে দিতে পারি কাদের ছেলেরা কোথায় বাইরে থাকবে, কি কাজ করে। তো বুদ্ধবাবু এটা বুঝতে পেরেছিলেন যে এটা চেঞ্জ করা দরকার, এবং তিনি কিন্তু নিরুপম সেন না থাকলে এটা হতো না। নিরুপম সেনকে সঙ্গে নিয়ে প্রথম তিনি স্বপ্ন দেখেছিলেন যে আইটি ইন্ডাস্ট্রি আনা, এবং তার জন্য যে এসইজেড তৈরি করা, যে এসইজেড এর সিপিএম একসময় প্রবল বিরোধী ছিল, এক্স্যাক্টলি সেই এসইজেড যদি না আনতে পারে, তার জন্য বানতলার এসইজেড করা, বিপ্রোর এসইজেড করা, সল্টলেক এসইজেড করা, এবং নিউ টাউনেও হবে, এটা ভেবেছিলেন। আজকে পশ্চিমবঙ্গের টিসিএস এ যত ছেলে চাকরি করে, আমি তোমায় বলি, টিসিএস এর মেজর এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং কলকাতা, নট হায়দ্রাবাদ, নট ইন ওড়িশা। এবং ইনফোসিস খুলেছে, সেই জমি ইনফোসিসকে বুদ্ধবাবু আনার জন্য চেষ্টা করেছিলেন, দীর্ঘদিন আসেন, এসিজেড আটকে দিয়েছিল মমতা ব্যানার্জিরা, ফাইনালি মমতা ব্যানার্জিরা খুলেছেন, বিপ্রকে বুদ্ধবাবু এনেছিলেন, কগনিজেন্ট তার সময় এসেছিল। তো এই যে একটা ব্যাপকভাবে আসার পরে উনি বুঝতে পেরেছেন এইটা তো গেল শিক্ষিত ছেলেদের ভবিষ্যৎ। এইবার যারা যে হাওড়া এক সময় আমাদের যে যন্ত্রাংশ উৎপাদন করত, আমি যদি গাড়ি শিল্পকে না আনতে পারি, আমি যদি ভারী শিল্পকে না আনতে পারি, তাহলে এই যে আইটিআই পাস করা, এটা তো বিটেক পাস করা, এমটেক পাস করা ছেলেদের জন্য হবে, কিন্তু যে আইটিআই ক্লাস করা, ক্লাস 8 পাস করা যে ছেলেরা, যে ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে যারা গাড়ি মেরামতি করতে পারে, যারা অন্যান্য শ্রম করতে পারে, এই ব্যারাকপুর বেল্টের দুপাশে যে কারখানাগুলো, সেগুলো তো আধুনিকরণ হয়নি। আধুনিক এই জাতীয় ইন্ডাস্ট্রি আনতে, যেটা আজকে গুজরাট যার উপর ভর করে দাঁড়িয়েছে, মহারাষ্ট্র কিছুটা দাঁড়িয়েছে, এবং তামিলনাড়ু, সেইটাকে যদি না আমি আনতে পারি, তাহলে পশ্চিমবঙ্গের এই সেকশন, অর্থাৎ চাষির বাড়ির ছেলে বেরিয়ে সে আইটিআই পাস করছে, সে ভাবছে যে হ্যাঁ আমি মাস গেলে 20,000-25,000 টাকা আইটিআই পাস করে চাকরি করতে পারি, সেইটা আমি করতে পারবো। বুদ্ধবাবু এই স্বপ্নটা দেখে এগিয়েছিলেন, কিন্তু কোথাও বড় ভুল হয়েছিল, জমি ক্ষেত্রে হোক, দ্রুততার সাথে করার ক্ষেত্রে হোক, তাদের দলের লোককে কনফিডেন্সে না নিয়ে যেতে হোক, বা লক্ষণ শেঠের মতো একজন নেতার উপর নির্ভর করে নন্দীগ্রাম করতে যাওয়া হোক। এবং বুদ্ধবাবুকে তখন কিছু দালাল ফোড়ে তারা সব ঘিরে ধরেছিল, এই প্রসূন এর মতো, যে সিঙ্গাপুরের প্রসূন, তার মতো একটা লোক, এবং টুব্রো ইনফোটেক, তুমি জানো যে টুব্রো ইনফোটেকের মালিক পরবর্তীকালে তৃণমূলের সাংসদ হন, এবং তারপরে তাদের ধরা পড়ে সমস্ত কিছু অ্যালকেমিস্টের কাণ্ড কারখানা। তো বুদ্ধবাবু বারবার চীনের কথা বলতেন, জেন জিনপিং এর, যে আমি বেড়ালের রং দেখবো না, আমার শিল্প দরকার। ওনার এটা মনে হয়েছিল, তার কারণ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে ভিয়েতনামে গিয়ে দেখেছি, ভিয়েতনাম যে টার্ন অ্যারাউন্ড করেছে লাস্ট 20 বছরে, সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের ফর্মুলা তারা প্রয়োগ করছে, কিন্তু যেহেতু ওয়ান পার্টি সমস্যা হয় না। বুদ্ধবাবুর এই স্বপ্নটা কিন্তু মার খেয়েছে নানা কারণে, সেটা তো বিস্তারিত। আমি একটু ছোট্ট করে, তুমি যেটা বললে, একটু তোমাকে এই সময় একটু ছোট্ট করে বলবো। এই সময় আমরা দেখেছি বুদ্ধবাবুর সঙ্গে সিটুর একটা ভীষণ টানাপোড়েন চলছিল, দলের মধ্যে বিভিন্ন অংশে ছিল, এবং সিটুর একটা খুব টানাপোড়েন চলছিল। এইটা তুমি কিভাবে, তুমি তো ইনসাইডার হিসেবে, তখন তুমি বলো তো একটুখানি সবাইকে, যে সিটুর ব্যাপারটা বুদ্ধবাবু কিভাবে? সিটুর মধ্যে ওখানে দুটো ভাগ ছিল। সেটা হচ্ছে একদম পুরনোপন্থী যারা ছিলেন, কালী ঘোষ ছিলেন, আমি আরো নাম করতে চাইনি, শ্যামল চক্রবর্তীও ছিল, এবং পরে অল ইন্ডিয়া
শ্যামলদা সিটুর নেতৃত্বে গেছিলেন। বুদ্ধবাবুর এটাই কিন্তু শ্যামলদাকে এমপি করা, এবং শ্যামলদা কিন্তু বুদ্ধবাবুকে এই কাজে শ্যামল চক্রবর্তী পূর্ণ সহায়তা করেছিলেন। শ্যামল চক্রবর্তীর ভিশন কিন্তু অনেক আপরাইট ছিল, ফলে সিটুর একাংশের বিরোধিতা কিছুটা থাকলেও এই অনাদি সাউ, শ্যামল চক্রবর্তী এদের লবিতে কিন্তু বুদ্ধবাবুর সঙ্গে পেয়েছিলেন। না পেলে কিন্তু বুদ্ধবাবু এতটা এগোতে পারতেন। দলে এই নিয়ে যে খুব বেশি বড় বিতর্ক ছিল তা নয়, আসলে দলের কৃষক নেতা বলে যারা তথাকথিত পরিচিত বিভিন্ন জেলায়, অনিল বোস, অনিল বোস, আমাদের দীপক সরকার মেদিনীপুরের, এই যে সেকশনটা, অর্থাৎ মধ্যবিত্ত মানে কুলিন সম্প্রদায় থেকে তারা সব কৃষক নেতা হয়ে উঠেছিল, এদের একটা মনে হলো যেন যে আমার জমিদারি ভেঙে যাবে, তাদের একটা বিরোধিতা শুরু হয়েছিল। দে আর নট দ্য অ্যাকচুয়াল দ্য পিজেন্ট লিডার। তুমি যদি তখন সমর বাউলা, যিনি অ্যাকচুয়ালি কৃষক নেতা ছিলেন, তার সাথে আমি যতবার কথা বলেছি তার সাপোর্ট কিন্তু বুদ্ধবাবুর দিকে ছিল। তো সুতরাং সেটাও পুরোপুরি ঠিক নয় যে দলের একাংশের বিরোধিতার জন্যই হয়েছে। আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে আমলারা, যে স্তাবক আমলাকুল আজকে মমতা ব্যানার্জিকে কোথায় কোথায় বোঝাচ্ছে, সবাই তো রিটায়ার করেনি, কেউ কেউ আছে, আমি নাম নিতে চাইছি না, তারাই বুদ্ধবাবুকে ঘিরে এমন একটা ককাস তৈরি করেছিল যে তারা যা বোঝাতো, বুদ্ধবাবু 2006 সাল, 2001 থেকে 6 হি ওয়াজ দ্য বেস্ট চিফ মিনিস্টার, 2006 থেকে 2008 বুদ্ধবাবু 9তেই এসে শেষ হয়ে গেল। এবং আমার সাথে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে আমি বিভিন্ন সময় বুদ্ধবাবুকে বিভিন্ন ক্ষেত্রে বলেছি যে এই জমি নিয়ে অমুক অশান্তি হচ্ছে, আপনাদের কি মত, ও সব ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওই আমলাদের মাধ্যমে তিনি চালাতে শুরু করেছিলেন 2006 জেতার পরে, যে আমলারা সবসময় হ্যাঁ শুনতে চায়, যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সবসময় হ্যাঁ বল। বুদ্ধবাবু চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে বিশেষ করে ক্রমশ বুদ্ধবাবুর জনপ্রিয়তা কিন্তু যখন চলে যাওয়ার পরে পরে যেটা হয়েছিল বা ওই সময়টা যেটা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে বোধহয় কোথাও বাঙালি রিয়েলাইজ করলো যে এই মানুষটা যে পথেই হোক বাংলার উন্নতি করতে চেয়েছিল। এটা বোধহয় আস্তে আস্তে করে এটা আমরা দেখেছি এখনকার যুব সম্প্রদায়ের সঙ্গে, যারা হয়তো একদমই, হ্যাঁ, তুমি তোমার বাড়িতে তো পরবর্তী প্রজন্মে দেখবে যারা কথাবার্তা বললে, তারা না, যারা ব্যবসা করে, দোকানদার, যারা ছোট ব্যবসায়ী, আমি প্রমোটার, আবাসন শিল্পে যুক্ত, আমি প্রত্যেকটা লোক কিন্তু রিয়েলাইজ করে সিপিএম কে তারা সাপোর্ট করেন, তারা ভোট দেয় মমতা ব্যানার্জিকে, কেউ হয়তো বিজেপি কে, সিপিএম এর তারা কেউ ভোট করছে না, কিন্তু আলাদা করে তারা বলে যে বুদ্ধবাবুর সময় কিন্তু এটা ছিল না, বুদ্ধবাবু কিন্তু চেষ্টা করেছিলেন। মানে উনি একটা ট্র্যাজিক হিরো হয়ে গেলেন। ওই যে বুদ্ধবাবুর যে মিছিলে আমরা দেখেছিলাম রক্তাক্ত একটা দাঁত যা দিয়ে রক্ত ঝরছে, সেই এটা নিয়ে যখন মিছিল গেছিল নন্দীগ্রামের ঘটনার পরে, আমি একটা জিনিস তোমায় না বলে পাচ্ছি না, ওই মিছিলটা দেখার পরে সেদিনকে বুদ্ধবাবু মঞ্জু মজুমদারকে ফোন করেছিলেন, ওরে মঞ্জুদা, আপনি তো আমাকে বিপিএসএফ এর সময় থেকে চেনেন, আমি কি এতটা খারাপ, আমার দাঁত দিয়ে কি রক্ত ঝরার মতো অবস্থা হতে পারে? তো বুদ্ধবাবুর এইটা কিন্তু ইমেজ তৈরি করেছিল একটা চক্র, তার মধ্যে তৃণমূল আছে, তার মধ্যে মমতা ব্যানার্জি আছে, তার মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, তার মধ্যে কিছু সুবিধাবাদী আছে, ধান্দাবাজ আছে, কিছু নকশালপন্থী আছে, এবং বাঙালির বড় অংশ দেশে এবং বিদেশে সেটা বিশ্বাস করেছিল। বাট নাও দে রিয়েলাইজ, আমরা যখন ইতিহাস থেকে একটু দূরে সরে যাই না, তখন তো মানুষের তার একদম বিবেচনা হয়। নাও দে রিয়েলাইজ যে না, বুদ্ধবাবু তো সত্যি সত্যিই চেষ্টা করেছে। আজকে দেখো, আমার এই প্রসঙ্গে মনে পড়ছে, হ্যাঁ এই প্রসঙ্গে মনে পড়ছে প্রশ্ন আমি একটু ধরিয়ে দিই, সেটা হচ্ছে যে যখন সিঙ্গুর নিয়ে ওই তথ্যকেন্দ্রে শেষ বৈঠকটা হয়, গোপাল কৃষ্ণ গান্ধী রাজ্যপাল তিনি ছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখানে বুদ্ধবাবু ছিলেন। তো সেইখানে বুদ্ধবাবু বলেছিলেন একটি কথা, যে এটা বলবেন না যে আমি গরিবের পেটে লাথি মারছি। খুব দুঃখ পেয়েছিলেন কথাটা শুনে। কেউ বলেছিলেন যে আপনি তো গরিবের পেটে লাথি মারতে চান। হ্যাঁ, তো আমাকে পরে এটা পার্থবাবু বলেছিলেন যে পার্থদা, যে উনি এটাতে খুব রিয়াক্ট করেছিলেন, ভীষণ রিয়াক্ট, যেটা বলবেন না আমি গরিবের পেটে লাথি মারতে চাই। তো এই সমস্ত কথায় উনি খুব আঘাত পেতেন, তুমি যেটা বললে এর আগে, যে ওই দাঁতের। হ্যাঁ, বাস্তব বুদ্ধবাবু নিজেকে 2001 সালে যখন ক্ষমতা এলেন, বুদ্ধবাবু নিজেকে ভেঙেছিলেন। তার আগে নাকুচু, দাম্ভিক, পছন্দ অপছন্দ, আমি তোমাকে এটা তোমার সময়ও কম না বলে পাচ্ছি না, 2001 সালে যখন জিতলেন, যেবার এবার নয়তো নেবার ডাক দিয়েছিলেন মমতা ব্যানার্জি, তাই বুদ্ধবাবুকে পাবলিকলি প্রেস কনফারেন্স করেছিলাম
যে আপনি তো লোককে পছন্দ অপছন্দ ভীষণ ভাবে মানতেন, আপনার ভীষণ ভাবে চুজি ছিলেন, সবার সাথে মিশতেন না। আজকে এমন করে মনে হচ্ছে আমি তোমাদেরই লোক এটা বলার জন্য যেন এগিয়ে এসছেন, কিভাবে করলেন না? উনি বললেন এটা অনেক চেষ্টা করে নিজেকে পড়তেছি। আমি দেখেছি যে মমতা ব্যানার্জি, আমি দেখেছি যে লোক পড়তে পারবো না কিন্তু লোকের কথা শুনতে দোষ। আর প্রচুর লোক আমাকে যে ঘিরে থাকতো, সেই ঘিরে থাকা এটাকে আমি ভেঙে বেরিয়েছি, লোকের কথা শুনছি। ফলে আমি কষ্ট করে ওই ওই এই যেন রক্তকরবীর রাছা নিচের বাইরে বেরিয়েছি। বেরিয়ে কিন্তু বুদ্ধবাবু চিনতে পেরেছিলেন যে জগৎটা অন্যরকম, যে কারণে কিন্তু উনি 2005 থেকে 5 একরকম ভাবে চালিয়েছিলেন, আবার 6 থেকে অন্য ভিশনের মধ্যে জাম করেছিলেন। আমরা সাধারণত দেখি জ্যোতিবাবু সরকারও কিন্তু পঞ্চায়েতে রিফর্মের পরে প্রায় একই রকম ভাবে চলেছিল। মমতা ব্যানার্জির এই যে 2011 থেকে আজকে 2025 যে খুব বেশি তার পলিসি চেঞ্জ হয়েছে তা কিন্তু নয়, বুদ্ধবাবুর কিন্তু পলিসিগতভাবে চেঞ্জ হয়েছে। প্রথম 5 বছরের পর দ্বিতীয় 5 বছর নতুন পলিসি রেখে দিয়েছিলেন। এখন বাঙালি সেটা নিতে পারেনি। বাঙালি একটা অদ্ভুত জাত, আমার এটা বারবার মনে হয়, আজকে বাংলাদেশকে দেখেও সেটা প্রচুর লোকের মনে হচ্ছে। তো তার জন্য বুদ্ধবাবু এ বাংলার ট্র্যাজিক হিরোই থেকে যাবে। এবং সেই সমস্ত কথা আমরা যেগুলো শুনেছিলাম সেই সময় তাকে নানা রকম ব্যঙ্গ কটূক্তিতে জর্জরিত করা হয়েছে, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে, এই সমস্ত কথাও তাকে শুনতে হয়েছে অনেক রকম। তো ট্র্যাজিক হিরো কথাটা তুমি ঠিকই বললে যে সত্যি বাংলার ট্র্যাজিক হিরো বুদ্ধবাবু। এবং তুমি যেভাবে ব্যাখ্যা করলে, বিশ্লেষণ করলে বুদ্ধবাবুর চিন্তাধারার ধীরে ধীরে পরিবর্তন এবং একটা স্বপ্ন দেখা বুদ্ধবাবু বাঙালি, যে স্বপ্নটার আজকে খুব অভাব, আমরা প্রতি মুহূর্তে আমরা ফিল করি যে বাঙালির আর স্বপ্ন দেখতে ভুলে গেছে। আর আসলে কি জানো তো, বুদ্ধবাবুকে নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি, কিন্তু বুদ্ধবাবুকে নিয়ে এমন গসিপ লেখা হতো যে গসিপের ওপর না লোকে নির্ভর করে অনেক কিছু মনে করে। তোমার মনে আছে বুদ্ধবাবু দাড়ি রেখেছিলেন? প্রচুর লোক জিজ্ঞেস করতেছে বুদ্ধবাবু তাহলে কি এখন বিভাগী হয়ে যাচ্ছে? বুদ্ধবাবুরা উৎসাহ নেই। আমি বুদ্ধবাবুকে ওটা দেখে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা হঠাৎ হঠাৎ দাড়ি রাখেন, আমার কি আপনি কি দাড়িটা রাখছেন? বললো না, আমার র্যাশ হচ্ছে, আমি দাড়ি কামাতে গেলেই আমার ঘা হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে ডাক্তার বলেছে দাড়ি রাখুন, দাড়ি কামাবেন না। কিন্তু কি সব ব্যাখ্যা করছে বলুন তো কাগজে, যে উনি মানসিকভাবে বিধ্বস্ত, তার জন্য দাড়ি রাখছেন, এই করছেন সেই করছেন। বলে আমার এত র্যাশ বেরোচ্ছে, আমাকে রাখতে বাধ্য হচ্ছি, আমি দাড়ি কামাতেই পারছি না। ঠিকই, তুমি এটা বুদ্ধবাবু আমার নিজের চোখে দেখা যে উনি বিধানসভার বাইরের গেটের সামনে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে উনি সাংবাদিকদের সঙ্গে গল্প করতেন, তখন আমাদের গল্প করতেন ভীষণ। তো তিনি ওই কথাটা বলেছিলেন, যে কথাটা নিয়ে পরে নানা রকম তাকে ব্যাখ্যা করা হয়েছে, তার দাম্ভিকতা প্রকাশ বলে, যে ওরা 35 আমরা 235। হ্যাঁ, এটা একটা অন্য প্রসঙ্গ থেকে এসেছিল, আমি জানি সে আমি জানি। আমি তো সেদিন নেতাজি ইন্ডোরে সভাটাই ছিলাম, আমি রিপোর্টও করেছিলাম। বুদ্ধবাবু বলেছিলেন যে আমাদের নীতি আদর্শ নিয়ে চলবো, আমাদের যে পলিসি আমরা সেটা ইমপ্লিমেন্ট করবো না, ওরা যা বলছে শুনবো। ঠিক, আমরা তো 235টা জিতেছি, ওরা 35টা, সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের পক্ষে রায়, ওদের পক্ষে দেয়নি। আমার পক্ষে যখন রায় দিয়েছে আমরা সেটাই বলেছি। আমি সেটাই বলছিলাম যে বুদ্ধবাবুকে অনেকভাবে অপব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আজকে সাধারণ মানুষ, বাংলার নতুন প্রজন্ম এবং বাংলা সবাই মানুষরা বুদ্ধদেব সম্পর্কে নতুন করে মূল্যায়ন করবে। বিশেষ করে যারা এই অনুষ্ঠান দেখছে, তোমার কথা থেকে তারা অনেক চিন্তার খোরাক পাবে। আমার মনে হয় যে আমাদের যেহেতু সময় শেষ হয়ে গেছে, আরও কিছুক্ষণ চালাতে পারলে, এবং ঘন্টার পর ঘন্টা, রোশন যেটা বললো, প্রসূন দীর্ঘদিন বুদ্ধবাবুর কাছাকাছি থেকেছে, অম্লমধুর সম্পর্ক তার সঙ্গে ছিল সেটা তো আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। ওই জন্য আমি প্রসূনকেই অতিথি হিসেবে এখানে অনুষ্ঠানে আনার কথা ভেবেছি, এবং সেটা হলো প্রসূন তার নানা রকম আজকে লেখালেখি করতে করতে একটু সময় আমাদের জন্য দিল বের করে। প্রসূন, তোমাকে আরেকটা গল্প আমি যখন ভেবে আরেকটা গল্প বলি। বুদ্ধবাবু যে ছেড়ে দিয়ে চলে গেল চোরেদের মন্ত্রিসভা, ওর সাথে কিছু জ্যোতিবাবু তর্কাতর্কি হয়েছিল, আদৌ চোরেদের মন্ত্রিসভা বুদ্ধবাবু বলেননি, পরে বুদ্ধবাবু একাধিকবার আমাদের বলেছেন। কিন্তু বুদ্ধবাবু তারপরে কিন্তু আলিমুদ্দিনেও যেত না। দুদিন আমাকে প্রশান্ত ব্যানার্জি বললো, আরে বুদ্ধবাবু তো আপনাকে খুঁজছে, কোথায়? ওই নন্দনে বিকেলবেলা করে যা। আমি 3-4 দিন বাদে গেছি, নন্দনের ওপরে বুদ্ধবাবু ছিলেন, অংশসূরকে বলতে গেলেন, সেটা 93। তা বুদ্ধবাবু বলে চলো নিচে যাই। পেছনের নন্দনের পেছনে একটা সিঁড়ি আছে, ওটা দিয়ে নামলাম, একটু পরে দাঁড়ালো। এই একবারই বুদ্ধবাবু আমাকে বার কয়েক সিগারেট অফার করেছেন সেই বাড়িতে। তা আমি তো কম বয়স, খেতে লজ্জাও পাচ্ছি, আর সিগারেট খাও।
বলে সিগারেট দিলেন, দিয়ে বললেন ও বাড়ির কি খবর বলো তো। উনি কিন্তু আলিমুদ্দিনকে না ও বাড়ি বলতেন। ও বাড়ি বলতে। আমি ফট করে কথাটা ধরেছি, আমি একটু এ করে বললাম আছে, বলছে না ও বাড়ির কি খবর। আমি বললাম না ও বাড়ি তো চলছে। অনিল কি বলছে? আমি বললাম না অনিলদা কি আর বলবে আপনি। বললেন না অনেক দুঃখ পেয়েছে, ওকে না বলেই ছেড়ে দিলাম, বুঝতে পারলে তখন এমন একটা হয়ে গেছে আমি আর থাকতে পারি। তো এই অনিল বিশ্বাস মারা যাওয়ার পর না আমি বুদ্ধবাবুকে হাউ হাউ করে কাঁদতে দেখছি সেক্রেটারিয়েট রুমে বসে, গৌতমদের পাশে বসে সান্ত্বনা দিচ্ছে। একটা অদ্ভুত লোক বুদ্ধবাবু, কিন্তু একটা অদ্ভুত। এবং বুদ্ধবাবুর মধ্যে সবচেয়ে বড় কথা কোনো ভনিতা ছিল, এটা ঠিকই, তুমিও ঠিক কোনো বলেছো, ভনিতা এটা ছিল এটা না। আমারও সবসময় এবং মনে উনি হয়েছে। কিন্তু মানুষ কম চিনতেন। এমন এমন লোককে ওর কাছে যেত ধান্দাবাজরা, এবং তাদেরকে বুদ্ধবাবু পাত্তা দিতে, এবং তারা নানা রকম কাজ করছে। আজকে সব বুদ্ধবাবুকে গালাগালি করে টিভিতে বসে, হ্যাঁ তার মধ্যে কবিকুল আছে, লেখককুল আছে, সে পরিচালক আছে। আমি স্তম্ভিত হয়ে যাই। এবং আমি আজকে হলফ করে বলছি সেই লোকগুলো মমতা ব্যানার্জির পাশে আজকে আছেন তো, মমতা কালকে ব্যানার্জি থাকবে। যদি কোনোদিন না থাকেন তাদের একই ভূমিকা পালন করবে। তার মধ্যে হ্যাঁ, এক ঠিক। আমলাও আছে, রিটায়ার্ড এক আমলাও আছে। সে বুদ্ধবাবুর ভূ বলার আগে সে দৌড়ে পৌঁছে যেত। এখন সে মমতা ব্যানার্জির হয়ে সেই আমলা নানা রকম কথাবার্তা বলছে এক্সটেনশনের থেকে। এক্সটেনশনে তো নয়, সুপারসিডটা একটা কি পোস্টে আছে। তো এই ধরনের লোক থেকে আসলে যারা ক্ষমতায় থাকে না, তাদের কতগুলো বৃত্ত হয়ে যায়, তো তারা বোধহয় বেরোতে পারে। সেই আজকে তো একটা আমরা, অদ্ভুত লোক। হ্যাঁ, আমাদের যাক, একদম অনেক সময়, আলোচনা হলো, একদম ভালো একদম লাগলো। সময় শেষ। আমরা যদি আপনাদের যদি ভালো লাগে আমরা নিশ্চয়ই এরকম অনুষ্ঠান প্রসূনকে নিয়ে এসে আরো শুনবো। একটা অত্যন্ত ভদ্রলোক, একটা অত্যন্ত অভিমানী রোমান্টিক স্বপ্ন দেখা মানুষকে আমরা আজকে হারালাম। তো এই কষ্ট প্রত্যেকটা বাঙালির থাকবে, যে যে রাজ্যে রাজনীতি করুক, রাজনীতিক যে কোনো মতের এ হোক। বুদ্ধবাবু সত্যিই আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি, বুদ্ধদেবকে হারানো। আপনারা আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানাবেন। প্রসূন, তোমাকে অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক অনেক নমস্কার।